দর্শক, অবস্থান করছি পদ্মা নদীতে, যেখানে সরকারিভাবে টেন্ডার দেওয়া হয়েছে আর সেই টেন্ডারকৃত বালু উত্তোলনের কাজ চলছে। আর যেখানে উল্লেখ ছিল যে সাকসেস ড্রেজার দিয়ে বালু উত্তোলনের কাজ করা হবে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি নদীর তীর থেকে বালু কাটা হচ্ছে এবং নদীর থেকে বালি উত্তোলন করা হচ্ছে। পাশাপাশি এর ব্যাখ্যাটা এইভাবে দেওয়া হয়েছে যে এই বালি কাটা হবে এবং যেহেতু উপর থেকে বালি সরানো সম্ভব না, যার ফলে নদীর এভাবেই যেভাবে বালি নামছে এভাবেই বালি নামবে এবং এভাবেই বালি নামবে এবং তারা কেটে কেটে নিয়ে যাবে, এরকম একটা ব্যাখ্যা কিন্তু আমাদেরকে দেওয়া হয়েছে। আর সেই বিষয়টি দেখার জন্য আসলে এখানে হাজির হয়ে দর্শক, তাহলে এই বিষয়টি যদি এভাবে উল্লেখ করা থাকতো যে আসলে এর গোড়া থেকে বালু তোলা হবে এবং এই বালু ধীরে ধীরে নামবে এবং নামলে পরে বালির যে স্তূপ করা হয়েছে এই বালুর স্তূপগুলো আমরা এখান থেকে সরিয়ে দিলে একটা চ্যানেল তৈরি হয়ে যাবে এবং চ্যানেল তৈরি হলে যে ডামটির রক্ষা বাঁধটি রয়েছে এদিকে পানির চাপ কমবে এবং এতে করে বাঁধটি রক্ষার যে কাজটি হবে এমনটা কিন্তু ব্যাখ্যা আসলে দিতে পারতেন, কিন্তু সেই ব্যাখ্যাটা এমনভাবে না দেওয়ার কারণে কিন্তু আজকে বিতর্ক সৃষ্টি হয়েছে। দর্শক, তারা আমাদেরকে বলেছে যে এই বালি যখন এই নদী থেকে 3 ফিট বালি থাকবে এবং উপর থেকে বালি সরানো হবে, কিন্তু আসলে সেইভাবে কিন্তু বালি সরানো সম্ভব নয়। দর্শক, এই বিষয়টি আসলে দেখানোর জন্যই সরজমিনে হাজির হয়েছি। সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি দেশ ও প্রবাস থেকে যারা দেখছেন। দর্শক, চলছে সরকারিভাবে বরাদ্দ দেওয়া বালু কর্তনের কাজ, কিন্তু যে প্রক্রিয়ায় কথা উল্লেখ করা হয়েছিল সেই প্রক্রিয়ায় কিন্তু আসলে করা হচ্ছে না। তো যাই হোক, সব কিছু মিলিয়ে দেশের ভালোটা সকলেরই ভালো। তো যে বিষয়টি নিয়ে যে বিতর্ক হচ্ছিল সেই বিতর্কের ঊর্ধ্বে এসে আজকে আমরা নদীতে নেমেছি এবং দেখানোর চেষ্টা করছি তারা যেইভাবে বালু কাটার কথা বলেছেন কিন্তু সেভাবে কাটা হচ্ছে না। তো যাই হোক, এই বিষয়টিকে পরিষ্কার করার জন্যই আসলে আজকে আমরা লাইভে যুক্ত হয়েছি। তবে ক্রান্তি রক্ষার ব্যাপারে প্রশাসনের উপস্থাপন করা হতো যে নদীর এখানে যে বালুর স্তূপ রয়েছে এটাকে সরানো হবে, কিন্তু সেভাবে উল্লেখ না করার কারণেই আসলে যে বিতর্কটা সৃষ্টি হয়েছে। আপনারা সত্যটারে প্রচার করুন, সত্য বলুন, সত্যকে জানুন, অযথা কারো উপরে দোষটা দিয়ে এগুলি করবেন না। দেখানোর চেষ্টা করছি নদীর চিত্র প্রশাসন যেটি করেছে আর যা লিখেছে তার সাথে কিন্তু কোনো মিল নেই, কারণ এখানে সাকশন ড্রেজার দিয়ে বালু কেটে সরানোর কথা থাকলেও এখানে নদীর তীর থেকে কিন্তু বালু সরানো হচ্ছে। এখানে অনেকগুলো কাটার রয়েছে এবং সরকারিভাবে যদি টেন্ডার দেওয়া হয়ে থাকে তাহলে তার নিয়ম অনুযায়ী কাটা উচিত ছিল। তবে সবচেয়ে বড় কথা হলো, যদি সরকার উল্লেখ করতো যে আমরা নদীর তীরদেশ থেকে কেটে পার সরাবো তাহলে কিন্তু এই বিতর্ক সৃষ্টি হতো না, কিন্তু তারা বলেছেন 3 ফুট রেখে তারপরে উপর থেকে বালু সরানো হবে, কিন্তু সেই প্রক্রিয়া কিন্তু আমরা আসলে দেখছি না। এই প্রক্রিয়া না দেখার কারণেই আজকে জনমনে প্রশ্ন। তাহলে এখানে উল্লেখ করা হলো যে সাকশন ড্রেজার দিয়ে উপর থেকে বালু সরানো হবে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি নদীর তীর থেকে বালু কাটা হচ্ছে। এই বিষয়টি আসলে পরিষ্কার করা দরকার এবং যদি ভুল করে থাকে সেই বিষয়টিও সমাধান হওয়া প্রয়োজন। আর যেহেতু 17-18 অর্থ বছরে 5,000-এর উপরে অধিক পরিবার নদী ভাঙনের শিকার হয়ে বাড়িঘর ছাড়া হয়েছে, সেই মানুষগুলোর বাড়িঘরের বালু কিন্তু এই তীরে জমেছে এবং সেই তীর কিন্তু আজকে সরানো হচ্ছে সরকারিভাবে। সেই মানুষগুলো কতটুকু সুবিধা ভোগ করলো এটাই হচ্ছে জানার বিষয়। তবে মূল বিষয়টা হলো যে
রাষ্ট্রের জনগণ ছাড়া রাষ্ট্রের কোনো মূল্য নাই। যে জনগণ এখানে সাফারার হয়েছে 17-18 অর্থ বছরে 5,000-এর উপরে পরিবার কিন্তু এখানে নদী গর্ভে বিলীন হয়ে গিয়েছে। আপনাদের সেই কথাগুলো মনে আছে কিনা জানি না। তবে দর্শক, সবচেয়ে বড় কথা হলো জনগণের কল্যাণে যদি রাষ্ট্র কাজ করে তাহলে সেই রাষ্ট্রের পক্ষে আমরা অবশ্যই থাকবো, অবশ্যই লিখবো। কিন্তু যদি এই রাষ্ট্র কল্যাণ জনগণের কল্যাণ না হয় এমন বিষয় থাকে অবশ্যই আমরা এর বিরোধিতা, জনগণ বিরোধিতা করবে। এটাই হচ্ছে বাস্তবতা। আমাদের কাজ হলো, আমি একজন গণমাধ্যম কর্মী হিসেবে আমাদের কাজ হলো বিষয়গুলো তুলে ধরা। কিন্তু মানুষের জনগণের যে চাওয়া রয়েছে, জনগণের যে ডিমান্ড রয়েছে, জনগণের যে প্রয়োজনীয়তা রয়েছে সেই বিষয়গুলো লক্ষ্য করা দরকার। তবে শুরু থেকেই যে বিষয়গুলো চলে আসছে যে এখানে অবৈধ ড্রেজার চলে। হ্যাঁ, অবৈধ ড্রেজার বলতে যেভাবে কাটার কথা সেভাবে কাটলে কিন্তু আসলে কারো কোনো মন্তব্য আসার কথা নয়। তবে জনগণ কিন্তু সোচ্চার, জনগণ কিন্তু কথা বলবে। যেহেতু 5ই জুলাই জনগণ কথা বলেছে, এখনও অন্যায় করলে কথা বলবে। সে যেই হোক, দুয়ালি তারা দাঁড়িয়ে হোক আর যাই হোক না কেন, জনগণকে যদি আপনি ধোকা দিতে চান, ধোকা দিয়ে ঢোকাবার কথা না, আজকে সেই জনগণ কিন্তু নেই, জনগণ কিন্তু সোচ্চার হবে। তবে যেভাবে বলা হয়েছে এই বিষয়টা আপনি যদি সংস্কার না করেন তাহলে কিন্তু মতামত থেকেই যায়। আপনি যদি উল্লেখ করে থাকেন যে 3 ফিট রেখে বালি কাটা হবে, তাহলে সেই পদ্ধতি যদি না হয় তাহলে জনগণ কিন্তু ঠিকই মাথা চারা দিবে। যাই হোক, এত চড়াই উৎরাইয়ের পরেও কাজ কিন্তু চলছে। সরকার যেই কাজটা করেছে, তবে জনগণের ক্ষতি হয় এমন কোনো কাজ যেন না হয় এই আশাবাদ ব্যক্ত করি। আর যেটা ভালো, রাষ্ট্রের জন্য ভালো, সেটা সকলের জন্যই ভালো। তবে বোঝানো প্রয়োজন, বোঝাতে হবে। আজকে ছুরি মেরে আপনি আদায় করবেন সেই সুযোগ নেই। এখানে দেখতে পাচ্ছি 1, 2, 3 4টি কাটা চলছে। ওখানে আরও 4টি, ওখানে রয়েছে আর 13টি, 14টি, ওখানে রয়েছে 14টি। তাহলে 4 আর 14, 18টি। হ্যাঁ, এখানে 18টি আর কি আমরা দেখতে পাচ্ছি। যাই হোক, সব কিছু মিলিয়ে রাষ্ট্রের জনগণের কথা বিবেচনা করে যেটা ভালো, আমাদের সেটাই করা উচিত। তবে যদি বিষয়টা এভাবে উল্লেখ থাকবে এখান থেকে বালুর স্তূপগুলো সরানো হবে, কিন্তু সেটা উল্লেখ করা না থাকার কারণেই জনগণের এত প্রশ্ন যে এইভাবে কেন তোলা হচ্ছে। যেহেতু বলা হয়েছিল উপর থেকে বালু সরানো হবে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি নদীর তীর থেকে বালু সরানো হচ্ছে। তো এই বিষয়টা আসলে পরিষ্কার হওয়া দরকার, তাহলে জনগণের এই সন্দেহটা থাকবে না বলে আমি বিশ্বাস করি। এবং রাষ্ট্রের সফলতা কামনা করি। আজকে এই বালি কারো না কারো জমিন, কারো ভিটে মাটি, আসলে আমরা দেখেছি প্রায় 17-18 অর্থ বছরে 5,000-এর অধিক পরিবার কেদারপুর, সুরেশ্বর, মুলফতগঞ্জ, চণ্ডীপুর এই অঞ্চলের প্রায় 5,500 পরিবার কিন্তু নদীগর্ভে বিলীন হয়ে গিয়েছে। আর সেই বালি কিন্তু, সেই মাটি কিন্তু নদীতে গিয়েছে। এবং সেই নদীর বালি কিন্তু পানি উন্নয়ন বোর্ড এই ক্যানেল তৈরির নামে কিন্তু, এই 10 কিলোমিটার ক্যানেল তৈরির নামে কিন্তু এই বালি এই স্তূপ করা হয়েছিল। আজকে নতুন করে সরকার ওই সময় কিন্তু পারত এই বালিটি স্থানান্তর করতে, যেহেতু করেনি। যেহেতু এখানে রাষ্ট্রের ডাবল লোকসান হচ্ছে বলে আমার যেটা মনে হয়েছে। সব কিছু মিলিয়ে রাষ্ট্রের এই ঢাকা শহীদের রক্তের এই বাংলাদেশ যেন ক্ষতি না হয়, এই বাংলাদেশের কোথাও যেন দুষ্কৃতিকারী অন্যায় করতে না পারে। সোচ্চার থাকবে জনতা যে সোচ্চার আছেই। পাশাপাশি প্রশাসনের কর্তা ব্যক্তিদেরকেও আমি অনুরোধ করবো যে জনগণকে ফাঁকি দিয়ে কোনো কাজ না করা। তবে এই বিষয়টি পরিষ্কার হওয়া দরকার, আবারও বলছি পরিষ্কার হওয়া দরকার। যদি আপনি সাকশন ড্রেজার দিয়ে উপর থেকে বালি সরানো হবে, এই বিষয়টা একটু যদি ক্লিয়ার করেন তাহলে আর এই ঝামেলাটা থাকে না। পাশাপাশি স্থানীয় জনসাধারণ যারা এই ব্যবসার সাথে জড়িত আছে তাদের সাথে বিষয়গুলো পরিষ্কার করা দরকার। কারণ আপনি যতক্ষণ পর্যন্ত ভুল বুঝের মধ্যে থাকবে ততক্ষণ পর্যন্ত এই জঞ্জালের মধ্যে থাকবে। তো যাই হোক, আসলে সকলের মঙ্গল কামনা করে আমি বিদায় নিচ্ছি। সকলকে শুভেচ্ছা। দেশ ও প্রবাস থেকে যারা দেখছেন, নড়িয়া আজকে টিকে আছে, তার পিছনে একটা কারণও দায়ী। সেটা হচ্ছে এখানে রয়েছে অসংখ্য রেমিটেন্স যোদ্ধা। আমি একটু আগে পদ্মা পাড়ি দিলাম, পদ্মার যে ঢেউ, সেখানে আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে কখন যে সাগর উত্তাল হয়ে যায় না, সেই সাগর পাড়ি দিয়ে জীবনের মায়া ত্যাগ করে সামান্য একটি বোট দিয়ে আমি বোটে দাঁড়িয়ে আছি। আপনি দেখছেন যে আমি ভিডিওটি তুলছে, কারণ হলো বোট প্রচুর স্রোত রয়েছে, প্রচণ্ড বাতাস রয়েছে। বাতাসের কারণে পানি আন্দোলিত হচ্ছে।
আমার ভোটটিও কিন্তু আন্দোলিত হচ্ছে। আর সেই কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়ে কিন্তু মানুষগুলো ইউরোপে গিয়েছে, তার স্বপ্ন, তার বাড়িটি যেন রক্ষা হয়। তার অনেকের, এই কেদারপুরের অনেক মানুষ ইউরোপে থাকে, তাদের বাড়িঘর কিন্তু নদী গর্ভে বিলীন হয়ে গিয়েছে। তাদের যে স্বপ্নের বেদিবাদটি হয়েছে, আজকে রেমিটেন্স যোদ্ধাদের প্রচুর টাকা কিন্তু এদেশে আসে, প্রতিনিয়তই আসে। আর রেমিটেন্স যোদ্ধাদের কারণেই কিন্তু আমরা আসলে এই অঞ্চলের মানুষগুলো অনেকটা ভালো আছে। কৃষিকাজ থেকে শুরু করে আমি যতদূর জেনেছি 2,24,000 ভোটারের মধ্যে 80,000 প্রবাসী রয়েছে এই অঞ্চলের মানুষ। আর সেই অঞ্চলের মানুষগুলোর স্বপ্নের ঠিকানা নড়িয়া। সে ইউরোপ আমেরিকাতে অনেক বড় বড় অ্যাপার্টমেন্ট নিয়েছে, কিন্তু তার ঠিকানা কিন্তু নড়িয়া। সে বলে আমি নড়িয়ার মানুষ, নড়িয়ার অধিবাসী। নড়িয়াতে একটা গ্রাম রয়েছে, সেটাকে এখন ইতালি পাড়া বলে। নলতা একটা গ্রাম রয়েছে, সেটাকে ইতালি পাড়া বলে মানুষ সম্বোধন করে। আজকে সেই অঞ্চলের মানুষদের জন্য, সেই অঞ্চলের মানুষদের প্রাণের নড়িয়া, কিছুই নাই, উন্নয়ন ছিল না, এরপরেও সেই মানুষগুলোর প্রাণের নড়িয়া যেন বিলীন হয়ে না যায় পদ্মার নদী গর্ভে। আর এখানে যেহেতু হাজার কোটি টাকা ব্যয় করে দেওয়া হয়েছে তীররক্ষা বাঁধ, এই তীররক্ষা বাঁধ যেন ধ্বংসের মুখে পতিত না হয় কোনো অসাধুর কারণে। আর সে অনুরোধ রেখে আজকের মতো লাইভ থেকে অনেকেই আমাকে অনেক কিছু বলেছেন, তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। যারা প্রবাস থেকে দেখছেন, বিশেষ করে নড়িয়াতে প্রবাসী ভাইদের কিন্তু বেশ অবদান রয়েছে, অনেক রেমিটেন্স কিন্তু আমার এই প্রবাসী ভাইয়েরা এই নড়িয়া না, এই বাংলাদেশের জন্য দেয়। উন্নয়ন শুধু নড়িয়ার জন্য আলাদা হয় না, এই উন্নয়ন কিন্তু নড়িয়াতে আলাদা হয় না, এই উন্নয়ন সারা দেশে হয়। কিন্তু এই প্রবাসী ভাইদের কষ্টার্জিত অর্থের কোনো ক্ষতি যেন না হয়, এই বিষয়টি কিন্তু প্রত্যেকেরই খেয়াল রাখা উচিত। কিন্তু তার বাবা, মা, ভাই, বোন, স্ত্রী, সন্তান, পুত্র, স্বজন সবাইকে রেখে শুধু অর্থ ইনকামের জন্য, তার নিজের জন্য নয়, তার নিজের জন্য তো এত দূর যাওয়া লাগে না, লক্ষ লক্ষ টাকা কামাই করা লাগে না। এই টাকাগুলো যখন বাংলাদেশে ঢুকে তখন এটা রেমিটেন্স আকারে আমরা মূল্যায়ন করি, এবং এই রেমিটেন্সের ফসল যেন নষ্ট না হয়ে যায়। অত্যন্ত চমৎকারভাবেই এই রাষ্ট্রের রেমিটেন্সের সহযোগিতা সহ রাষ্ট্রের মানুষের ভালো থাকে, এই বেড়িবাঁধটি যেন কোনো ক্ষতি না হয়, সেই দিকে কিন্তু সকলের আসলে সুদৃষ্টি রাখা প্রয়োজন। এর কারণ হলো আমিও একজন নদীভাঙা মানুষ, আমি বুঝি। আপনি যখন ঠিকানাবিহীন হবেন তখন আপনি বুঝবেন আপনার কত জ্বালা। নড়িয়ার মানুষগুলো স্থায়ীভাবে এখানে বসবাস করে দীর্ঘদিন যাবৎ, সেই লম্বা সময় ধরে। আর এই প্রায় 4-5 কিলোমিটার রাস্তা, জমি, বাড়িঘর এখান থেকে একদম নদী গর্ভে চলে গিয়েছে, অসংখ্য কবরস্থান চলে গিয়েছে। কারো ঠিকানাই কেউ কিন্তু খুঁজে পাবে না যে আসলে কোথায় ছিল তার বসত বাড়িটি। আর সেই ঠিকানা খুঁজে না পাওয়া আর কারণ কিন্তু এই প্রমত্তা পদ্মা, এই পদ্মা কিন্তু কখন কি হয় বলা যায় না। এক পদ্মা প্রায় 90 সাল থেকে কিন্তু ভাঙতে শুরু করেছে। সে সময় ভেঙেছে চাষের জমি, আর চাষের জমি ভাঙার কারণে গুরুত্ব অত ছিল না। যখন মানুষের বসতঘর ভাঙা শুরু হয় তখনই কিন্তু, যখন মানুষের বসতঘরগুলো ভাঙা শুরু হয় তখনই কিন্তু মানুষের হৃদয়ে প্রচণ্ড আঘাত হানে, এবং মানুষের ঘর বাড়ি নিয়ে যাওয়ার মতো সুযোগও কিন্তু পায়নি। এই নদীতে যখন তীররক্ষা বাঁধ ছিল না তখন আমরা দেখেছি 16 সালে 3টি লঞ্চ নদীর পাড়ে বাঁধা ছিল। সেখানে ভোরের বেলা লঞ্চগুলো এসে এখানে দাঁড়িয়েছিল, এবং ভোরের বেলা যখন এসে এখানে দাঁড়িয়েছে বাঁশের ধারের সাথে এটাকে রাখা হয়েছিল। আর সেই বাঁশের ধার যখন নদীর তীর ভেঙে উপড়ে পড়েছিল, লঞ্চগুলো বাঁধা ছিল, লঞ্চগুলো কিন্তু পানির গর্ভে চলে গিয়েছিল। এবং সেখানে রাতে আসা অনেক মানুষ কিন্তু নদী গর্ভে সেই লঞ্চের ভিতরে থাকা মানুষগুলো কিন্তু লাশও খুঁজে পাওয়া যায়নি। দীর্ঘদিন পরে কিন্তু এই নদী থেকে এই লঞ্চ উদ্ধার করা হয়েছে। তো যাই হোক, সেই নদীর তীর, সেই নদীর পার রক্ষা করার চেষ্টা করা হয়েছে রাষ্ট্র থেকে। পানি উন্নয়ন বোর্ড হাজার কোটি টাকার ব্যয় করে কিন্তু এই বাঁধগুলো নির্মাণ করেছে। আর এই বাঁধ রক্ষার জন্য দায়িত্ব সকলেরই রয়েছে, এটা আপনি সকলের। তবে সবচেয়ে বড় কথা হলো নড়িয়া যেন হেফাজতে থাকে, এই প্রত্যাশা সকলেই করা উচিত, এবং সেই ব্যাপারে আমাদের আগ্রহী হওয়া দরকার, এবং আমাদের ভূমিকাও তো ওইভাবেই
আমাদের ভূমিকাও ওই রকমই হওয়া দরকার যে আসলে নড়িয়া রক্ষার জন্য আমাদের করণীয় কী। তো যাই হোক, আমি দেখানোর চেষ্টা করেছি এতক্ষণ কীভাবে বালু কাটার কাজ চলছে। তবে রাষ্ট্র টাকা পাবে, তবে এই টাকাও যেমন পায়, তবে আমার যে ভিক্ষুক, আমার যে প্রতিবেশী ভিক্ষুক, সে সারাদিন ভিক্ষা করে যে টাকা পায় তা দিয়ে লবণ কিনলেও কিন্তু 15% তাকে ভ্যাট দিয়ে দিতে হয়। আর এই ভ্যাটের টাকায় কিন্তু আজকের এই নড়িয়া বাঁধ। এখানে অসংখ্য মানুষের স্বপ্ন, আর সেই মানুষের স্বপ্ন যেন ভেঙে না যায়, নদীগর্ভে চলে না যায়, সেই দিকে প্রশাসনের সুদৃষ্টি আমি কামনা করছি। নড়িয়াবাসী তো তাকিয়েই আছে যে আমার বাঁধটা যেন কোনো মানুষ ক্ষতি করতে না পারে, সেই দিকে তো মানুষের চেষ্টা চিন্তা চলছেও আছেই। তারপরেও আমি সকলের সুদৃষ্টি কামনা করছি যেন ওই বাঁধটি সুরক্ষিত থাকে। এখানে অসংখ্য মানুষের অনেক ভিক্ষুকের টাকা রয়েছে, অনেক দিনমজুরের টাকা রয়েছে, শ্রমজীবী মানুষের টাকা রয়েছে। সেই টাকায় কিন্তু আজকের এই বেড়িবাঁধ। তবে বেড়িবাঁধ রক্ষার জন্য সকলকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। পাশাপাশি সরকারের যে উদ্দেশ্য রয়েছে, এই স্তূপ সরানোর যে উদ্দেশ্য রয়েছে, সেটা যেন সঠিক প্রক্রিয়ায় হয়, এই বিষয়টিকে আমি বলেই আজকের মতো শেষ করতে চাচ্ছি। দর্শক, যারা কথা বলেছেন তাদেরকে আমি শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। পাশাপাশি যারাই আমার সাথে যুক্ত হয়েছেন সকলকে শুভেচ্ছা অভিনন্দন। আর কিছু সময় আমি থাকবো, দেখানোর চেষ্টা করব যে আসলে কিছু মিলে আপনার সন্তান যদি মাদকাসক্ত হয় তার ব্যাপারে আপনার ব্যবস্থা নেওয়া দরকার। কারণ আপনিও প্রতিনিধিত্ব করবেন, আপনার করবে, এই সমাজ যদি কেউ পজিটিভ জিনিসটা মানতে রাজি না হয়, তাহলে অবশ্যই তাকে নিয়ে প্রশাসনিক ব্যবস্থা, রাষ্ট্রীয় ব্যবস্থা, এখানে অনেক ধরনের প্রক্রিয়াই কিন্তু রয়েছে। আসলে সেই প্রক্রিয়া যা আছে, আইনগত প্রক্রিয়া যা রয়েছে, অবশ্যই আইন আমরা হাতে তুলে নিব না। তবে আইনগত যে প্রক্রিয়া রয়েছে, আমাদেরকে সেই প্রক্রিয়াই কিন্তু আগাতে হবে। কেউ মানবে না, কেউ মানবে, এটা তো স্বাভাবিক। আমার কাছে সব পছন্দ হবে না, সব কিছু আমার পছন্দ নাও হতে পারে, আপনার সব কিছু আমার পছন্দ নাও হতে পারে, কিন্তু তারপরে আইন বলে একটা কথা আছে এবং আইনগত যে বিষয়টি রয়েছে, সেই বিষয়টি কিন্তু অবশ্যই সকলকে মেনে নেওয়া উচিত এবং আইনি প্রক্রিয়ায় সকলকেই এই কাজগুলো আসলে করা উচিত। জনগণের সাথে যেন কোনো অন্যায় করা না হয়, রাষ্ট্রকে আমি সেই বিষয়ে অনুরোধ করব। রাষ্ট্রযন্ত্রের কাছে অনেক ক্ষমতা রয়েছে, পাশাপাশি জনগণের যে চাওয়া পাওয়া রয়েছে সেগুলো আসলে দৃষ্টি রাখা দরকার। আপনি হয় প্রক্রিয়া চেঞ্জ করেন অথবা আপনি কাগজ চেঞ্জ করতে পারেন। কারণ হলো কাগজে উল্লেখ করেছেন 3 ফুট রেখে আপনি সাকশন লেবার দিয়ে উপর থেকে মাটি সরাবেন, কিন্তু টাকা হচ্ছে নদীতে। এটাই হচ্ছে জনমনে আসলে প্রশ্ন। কারণ যেই লেখাটা আপনারা দিয়েছেন, এই লেখাটা কিন্তু জনগণের কাছে ছড়িয়ে গিয়েছে এবং সাধারণ মানুষের কাছে এটা রয়েছে যে আপনারা বলেছেন যে সাকশন লেবার দিয়ে বালু সরাবেন, কিন্তু এটা তো লোড লেবার দিয়ে আপনি বালু সরাচ্ছেন। এটা নিয়েই হচ্ছে জনগণের আসলে এত প্রশ্ন, এত কথা, এত আন্দোলন সংগ্রাম। পাশাপাশি চোর তো থাকবেই, চোর চুরি করবে, সাধু হচ্ছে ধরবে, চোর পুলিশ ধরবে, আর বিচার হবে, এটাই স্বাভাবিক। কিন্তু মূল বিষয়টা রাষ্ট্রের সম্পদ যেন নষ্ট না হয়, যান্ত্রিক রক্ষাবাদ প্রকল্পটি হয়েছে তার জন্য রক্ষা হয়। পাশাপাশি আবারও বলবো, নড়িয়া হচ্ছে প্রবাসীদের আশ্রয়স্থল, প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের আশ্রয়স্থল। রেমিটেন্স যোদ্ধাদের মধ্যে নড়িয়ার অবস্থান চতুর্থ। এই অসংখ্য রেমিটেন্স যারা জীবনের মায়া ত্যাগ করে কিন্তু ইউরোপে গিয়ে তারা কিন্তু অসংখ্য ত্যাগ স্বীকার করে, বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন সকলকে ছেড়ে রেখে। অনেক মানুষ রয়েছেন যারা 10 বছর 12 বছর হয়েছে, যাদের কোনো কাগজ নাই, তারা আসতে পারে না। এই লম্বা সময় ধরে তারা কিন্তু এই উপার্জনের টাকা পাচ্ছে, কিন্তু তারা কাগজ সংকটের কারণে আসতে পারে না। পাশাপাশি অভিযোগও কিন্তু রয়েছে যে মানুষগুলো বয়স পরিবর্তন করে বিদেশে গিয়েছে, সেই টাকা পাঠায়, কিন্তু সেই মানুষটি যখন তার আইডি কার্ড সংশোধন করতে যায়, নির্বাচন অফিসে প্রচুর হয়রানির শিকার হয়। পাশাপাশি অনলাইন নিবন্ধন করতে গেলে হয়রানির শিকার হয়। আমি জোর গলায় বলবো, আজকে গণমাধ্যম বলবো, এই নড়িয়ার মানুষের ভোগান্তি যেন আসলে দূর করা হয়। প্রশাসনের কর্তা ব্যক্তির যারা রয়েছেন তাদের প্রতি আমার অনুরোধ থাকবে, তারা যেন এই বিষয়গুলোতে সুদৃষ্টি দিন। একজন প্রবাসী যেন ভালো সুবিধা পায়, শুধু প্রবাসীরা কেন, এদেশের প্রত্যেকটা নাগরিক যেন সুশাসন পায়, সেই বিষয়গুলো নিশ্চিত করা দরকার।
একদম ফেলে দেওয়ার মতো না। বাংলাদেশের 1, 2, 3, 4 অবস্থানে রয়েছে, 1, 2 থেকে রয়েছি আমরা নড়িয়ার অসংখ্য মানুষ কিন্তু ইউরোপে থাকে এবং অত্যন্ত কষ্ট স্বীকার করে তারা ইউরোপে গিয়েছে, যেখানে রাষ্ট্রে ভালো সুবিধা তারা পায়নি। তারা নিজস্ব ব্যবস্থাপনায় দালাল চক্রের বিরুদ্ধে আমরা এত কথা বলি, দালাল চক্রের দেখানো পথেই কিন্তু তারা ইউরোপ গিয়েছে এবং ইউরোপে গিয়ে আজকে রেমিটেন্স পাঠায়। আমি তো বলি না যে আমি এই যে লোকটা ইউরোপ থেকে টাকা পাঠায়, এই লোকটা কীভাবে গিয়েছে, দালাল চক্রের মাধ্যমে গিয়েছে কেন, আমি তাকে তার রেমিটেন্স আমি রিসিভ করছি, কিন্তু আমি কি তাকে বিদেশে পাঠাতে পেরেছি? আমার রাষ্ট্র কি পেরেছে তাকে ইউরোপে পাঠাতে? পারেনি। এই লোক কোনো না কোনো মাধ্যমে দালাল চক্রের সহযোগিতা তারা ইউরোপ গিয়েছে। আজকে রাষ্ট্র সেই টাকা নিয়ে গর্ব করে আমরা রেমিটেন্স পাচ্ছি। রেমিটেন্স ভোক্তা হিসেবে মূল্যায়ন করা হলেও তাদের কিন্তু আমরা বিদেশে তাদেরকে জনশক্তি হিসেবে পাঠাতে সক্ষম নই। পাশাপাশি যদি এই মানুষগুলোকে প্রশিক্ষণের আওতায় আনা হয়, সেখানেও কিন্তু ফেল করে, যে এই মানুষগুলো পরীক্ষা দিতে পারে না, এই নাম লিখতে পারে না, আপনি তাকে আনফিট করে দেন। কিন্তু সেই আনফিট মানুষগুলো কিন্তু ইউরোপে গিয়ে লক্ষ লক্ষ টাকা ইউরো এদেশে পাঠাচ্ছে, আর সেই ইউরোর উপরে দাঁড়িয়ে আছে আমাদের সেই রেমিটেন্স যোদ্ধাদের একটা মেজর অংশ কিন্তু আমাদের দেশ পাচ্ছে এবং আমাদের অর্থনীতির চাকা সচল রাখার জন্য কিন্তু তাদের ভূমিকাটা অনস্বীকার্য বলে আমি মনে করি। পাশাপাশি এখানে অসংখ্য মানুষ রয়েছেন যারা আমার যতদূর মনে পড়ে ইউরোপ থেকে আমার রেমিটেন্স যোদ্ধারা অসংখ্য টাকা কিন্তু এদেশে পাঠায়। পাশাপাশি আমার দেশ থেকে কিছু অসাধু কিন্তু রয়েছে যারা বেগমপাড়ায় বাড়ি বানানোর জন্য কিন্তু টাকা এদেশ থেকে উল্টা পাঠায়। এদের কুশপুত্তলিকা দাহের জন্য আমি আসলে অনুরোধ করবো যে মানুষগুলো এত কষ্টার্জিত টাকা এদেশ থেকে আরেক দেশে পাঠাতে পারে, ওরা কেমন মানুষ এই নিয়ে আমার প্রশ্ন রয়েছে। ওরা এদেশের সন্তান কিনা এই নিয়ে আমার রয়েছে অসংখ্য প্রশ্ন। তো যাই হোক, সব কিছু মিলে এখানে যা হচ্ছে কর্মযোগ্যটি আমি দেখানোর চেষ্টা করলাম। দর্শক ভালো লাগুক মন্দ লাগুক, আপনার মতামতের সুযোগ অবশ্যই রয়েছে, আর অবশ্যই মতামত দিবেন এবং অনেককেই দেখার সুযোগ করে দিবেন আজকে এখানে কি হচ্ছে। যদি টেন্ডার প্রক্রিয়ার যেই প্রক্রিয়াটি রয়েছে সেই প্রক্রিয়ার সাথে যদি মিল না থাকে তাহলে আপনার মতামত দেওয়ার সুযোগ রয়েছে। পাশাপাশি আপনি রাষ্ট্র আপনার, প্রশাসন আপনার বুঝ, প্রশাসনের বুঝ সমন্বয় করেই কিন্তু আসলে কাজ করতে হবে। পাশাপাশি রাষ্ট্রের অমঙ্গল হয় এমন কিছু থেকে সকলকেই বিরত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আর যেই প্রক্রিয়া টেন্ডার হয়েছে বিষয়টি পাবলিক প্লেস যারা সচেতন মানুষ রয়েছে তারা কিন্তু জানে এবং এই সচেতন মানুষগুলোর অনেক প্রশ্ন রয়েছে, এখানে পাওয়া না পাওয়ার প্রশ্ন রয়েছে, সচেতন মানুষগুলোর অনেক প্রশ্ন রয়েছে। এই প্রশ্নের উত্তর কিন্তু অবশ্যই দেওয়া প্রয়োজন এবং যেহেতু 5 তারিখ একটা ঘটনা ঘটে গেছে, আর সেই ঘটনার 5ই আগস্ট 24শে জুলাইয়ের পরের থেকে আগের বাংলাদেশের মধ্যে রয়েছে পার্থক্য। আর তাদের পিছনে তাদের উন্নয়ন ছিল, তাদের ভালো ভালো কাজ ছিল, কিন্তু তাদেরকেও কিন্তু জনগণ ছাড় দেয়নি। তবে আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে, আপনার এই কাজগুলো যেন স্বচ্ছতা জবাবদিহিতার মধ্যে থাকে, দেশের কল্যাণে থাকে, তাহলেই আপনি পাবেন সাধুবাদ। এই ছিল আমার কাছে সর্বশেষ পদ্মা নদীর সেই বামতির টেন্ডার হওয়া বালুর যে স্তূপ রয়েছে, সেইখানে বালু কাটার যে কর্মযজ্ঞ চলছে, আসলে সেই বিষয়টি দেখানোর জন্য আজকে আমি হাজির হয়েছিলাম এবং জনগণের মতামত অবশ্যই আশা করি। পাশাপাশি এই যে বালুর স্তূপ রয়েছে, এই বালু কিন্তু এই নাটুরি নদী থেকেই উত্তোলন করা হয়েছিল। এখানে রাস্তার একটা টাকা কিন্তু অপচয় হয়েছে, তারপরেও রাষ্ট্রের টাকা যদি আপনি মেরে খান কোনো সমস্যা নাই, কেউ না দেখলেও একজন আছেন তিনি দেখেন এবং এর বিচার কিন্তু অবশ্যই হবে। আর এই বিচার এই সাধারণ জনগণের করতে না পারলেও একদিন আপনাকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতেই হবে। যেদিন কোনো উকিল আপনার পক্ষে দাঁড়াবে না, এই জনগণের দায়িত্ব পাওয়ার পরে, এই পাবলিকের দায়িত্ব পাওয়ার পরে, এই জনসাধারণের দায়িত্ব পাওয়ার পরে যদি আপনি দায়িত্বের ব্যবহার করে থাকেন, তাহলে এজন্য আপনাকে অবশ্যই জবাবদিহি করতে হবে, আজ না হয় কাল। এটাই বাস্তবতা। পৃথিবীতে কেউ স্থায়ী না, সবাই অস্থায়ী। আমরা এসেছি শুধু ব্যবহার করার জন্য, আমরা কেউ মালিক না, আমরা সবাই গোলাম। এখানে এসেছি শুধু ব্যবহার করার জন্য। এই জিনিসগুলো আমরা শুধু ব্যবহার করতে পারি, এগুলো আমরা নিতে পারি না, শুধু আমরা খেতে পারি। যা খেলাম এটাই অনুভব করলাম, এর বাইরে আর কিছুই নয়।
শুধু আসছিলাম খালি হাতে, চলেও যেতে হবে খালি হাতে। এই বিষয়গুলো প্রত্যেকটা মানুষের আসলে নজরে থাকা দরকার। অনেক বালাখানা, অনেক খুশি, আজকে হাজার হাজার কোটি টাকা নেওয়া মানুষগুলো কিন্তু বাসায় বেরোতে পারছে না। এরকম অসংখ্য নজির কিন্তু এদেশের মানুষ দেখেছে। পৃথিবীর প্রথম থেকে এরকম অসংখ্য নজির রয়েছে, যাদের অনেক ছিল তাদের কিছুই নেই, এমন ঘটনা কিন্তু ঘটেছে। তাই হোক, সব কিছু মিলে এই দেশটা আমার, এই পৃথিবীটাও আমার, এই পৃথিবীটাকে মানুষের বাসযোগ্য রাখার জন্য আমাদের প্রত্যেকেই যার যার অবস্থান থেকে কাজ করা দরকার। আমরা যেন ভুলে না যাই যে আমি এখানে থাকতে আসিনি, আমি এখানে এসেছি কয়েকদিনের জন্য, বসবাস করব, ভোগ করব, খাবো, পান করব, বিচরণ করব, অনেক কিছু করব, আবার সব কিছু রেখে চলে যেতে হবে। এই বিষয়টা আসলে প্রত্যেকেরই মাথায় রাখা আসলে প্রয়োজন। যদি এই বিষয়টা আমাদের মাথায় থাকে তাহলে আমার দ্বারা কিন্তু আসলে অন্যায় করা সম্ভব না। ভুল যদি হয়ে যাবে, মানুষ হিসেবে ভুল হবে, মানুষ মানেই ভুল হবে, একটু ভুল করবে, ভুলের জন্য ক্ষমা চাইবে, এটাই হচ্ছে মানুষ। কিন্তু ভুল করবেন, আপনি ভুলের জায়গায় দাঁড়ায় থাকবেন, তাহলে কিন্তু আপনি আর মানুষ থাকলেন না, আপনি আজাদিলের অনুসারী হয়ে গেলেন। যাই হোক, সব কিছু মিলে এই পদ্মা নদীর যেই তীর রয়েছে, বাম তীর রয়েছে, এই বাম তীরের যেই বালু খননের কাজ চলছে, বালু এই রাস্তা যে বালু বিক্রি করেছে সেই বালুটি এখানে উত্তোলনের কাজ হচ্ছে। আমি সেটি দেখানোর জন্য এখানে এসেছিলাম এবং অনেক কথা বললাম। যদি ভুল যদি হয়ে থাকে, ভুলের জন্য ক্ষমা চাচ্ছি। আমি যেহেতু মানুষ, ভুল হতেই পারে, ভুল হওয়া স্বাভাবিক, তবে ভুলের মধ্যে থাকা যাবে না, ভুল থেকে সরে আসতে হবে, তাহলেই আমি মানুষ। ভুলের মধ্যে যদি আমি থাকি তাহলে কিন্তু আমি আর মানুষ থাকলাম না, আমি অবশ্যই আজাদের অনুসারী হয়ে গেলাম। আর মানুষ হিসেবে সকলেই আসলে এই আদর্শে থাকা উচিত। এই বলেই আর কর্মযোগ্য এলাকা থেকে আমি এখানেই বিদায় নিচ্ছি। রাষ্ট্রের ভালো চেয়ে, রাষ্ট্রের যেটা ভালো, আমারও যেটা ভালো, জনগণের যেটা ভালো, আমারও যেটা ভালো, আমি এই অঞ্চলের মানুষ, এই অঞ্চলের মানুষ হিসেবে আমার ভালো লাগাটা জড়িত রয়েছে। আমি দেখেছি 17-18 সেশনে আমি দেখেছি কীভাবে মানুষের বাড়িঘর নদী গলে বিলীন হয়ে গিয়েছে। আমার সেই রাষ্ট্র পানি উন্নয়ন বোর্ড কিন্তু আমার সেই তীর রক্ষার কাজটি করেছে। এখানে কারো প্রতিশ্রুতি ছিল যে আমরা জমি রিফিলিং করে দেব, কিন্তু আদৌ সম্ভব হয়নি। তো যেহেতু সম্ভব হয়নি, ওদিকে আর যাব না। ভুল ত্রুটি করে মানুষ আশায় বেঁচে থাকে, অনেক আশ্বাস মানুষ দিয়েছে, অনেক কিছুই করেছে, তবে সর্বশেষ তীর রক্ষা বাদটি হয়েছে। সাধুবাদ জানাই পানি উন্নয়ন বোর্ডকে, তার উপরে যে দায়িত্ব ছিল, পানি উন্নয়ন বোর্ড তার দায়িত্বটি পালন করতে পেরেছে। আর পানি উন্নয়ন বোর্ডকে সেই জন্য সাধুবাদ জানাই। পানি উন্নয়ন বোর্ড যদি সেখানে ভুল করে থাকে, এর মাসুল পানি উন্নয়ন বোর্ডকে দিতে হবে। আমি আপনার ভুল ধরতে পারবো না, আমার কাছে ভালো যন্ত্র নাই, কিন্তু এমন যন্ত্র রয়েছে যেখানে আপনাকে ভুল কিন্তু আপনাকে রেকর্ড হয়ে থাকবে। আপনার ভুল থেকে কিন্তু ভুলটাকে লুকানোর মতো ক্ষমতা আপনি কখনোই রাখেন না। দূরে অর্থ বড়, আজ না হয় কাল আপনার ভুলের মাসুল আপনাকে দিতেই হবে। এই বলে আজকের মতো বিদায় নিচ্ছি। প্রবাসী ভাইদের যারা রয়েছেন তাদেরকে আমার অন্তঃস্থলে সাধুবাদ জানাচ্ছি। আমার দেশে যারা রয়েছেন, যারা দিনমজুর রয়েছেন, খেটে খাওয়া মানুষ রয়েছেন, তাদেরকেও আমি আমার অন্তঃস্থলে সাধুবাদ জানাচ্ছি। কারণ তাদের এই কষ্টার্জিত টাকা থেকেই রাষ্ট্রের ফান্ড, আর রাষ্ট্রের ফান্ডের টাকা দিয়েই করা হয়েছে সুরক্ষা বাঁধ। এখানে এই নদী খনন করে নদীর থেকে বালু উঠানো হয়েছিল। আজকে রাষ্ট্র আরেকটা সিদ্ধান্ত নিয়েছে, এই বালুগুলো এখান থেকে সরাবে। কীভাবে সরাবে? পানি উন্নয়ন বোর্ডের সাথে আলাপ করেছিলাম, সেখানেও তারা ভালো কিছু সদুত্তর দিতে পারেনি, তারা জানে না এমন একটা বিষয় রয়েছে। যাই হোক, প্রত্যেকটা দপ্তরের সমন্বয়ে আসলে রাষ্ট্রের এই কাজগুলো হওয়া দরকার, যাতে করে রাষ্ট্রটি ভালো থাকে। আমি এই পৃথিবীতে ছিলাম না, আমি থাকবো না, তবে এই পৃথিবীতে কেউ থাকবে না, এটাই বাস্তবতা। আমি কিছুই পৃথিবীকে দিতে পারবো না, পৃথিবীর থেকে আমার নেয়ার কিছু রয়েছে, কিন্তু আমার দ্বারা যেন এই পৃথিবীর ক্ষতি সাধনটি না হয়, সকলের সুস্বাস্থ্য কামনা করে সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের মতো লাইভ থেকে বিদায় নিচ্ছি। আমাদের গণমাধ্যম